আজ জানেন বৃহস্পতিবার আমরা 15 দিন পর পর বৃহস্পতিবার করে অনুষ্ঠানটি করে থাকি। আইন সম্পর্কিত যে বিষয়গুলো মানে ছোটখাটো আইন যেগুলো আমরা জানি না কিন্তু আমাদের জানা খুবই দরকার, সে বিষয়গুলো আমরা আপনাদের সঙ্গে তুলে ধরি যাতে করে আপনারা অনেকটাই উপকৃত হয়ে থাকেন। আর আপনারা জানেন যে আমাদের এই বিষয়ে আইন সম্পর্কিত যে তথ্যগুলো আমরা দিয়ে থাকি আপনাদের মাঝে, সেটির জন্য কিন্তু আমাদের একজন অতিথি থাকেন। সেই অতিথি থেকে আপনারা অবশ্যই চেনেন, আমাদের শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি এবং একজন আইন সম্পর্কে খুবই ভালো যিনি জানেন, তিনি হচ্ছেন অ্যাডভোকেট আনিস মুস্তফা তোতন ভাই। আপনাকে আজকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আজকের পর্বে। আমরা আশা করি আজকেও যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সম্পর্কে মানুষ খুব ভালো তথ্য পাবেন। আমাদের আজকের যে বিষয় সেটি হচ্ছে যে প্রকাশ্য জুয়া আইন। প্রকাশ্য জুয়া আইন 1867 সালে সম্ভবত আইনটি জারি করা হয়। ব্রিটিশ আমলে ব্রিটিশ আমল 1867 মানে অনেক দিন আগের কথা। আমরা যদি শুরুতে একটু জানতে চাই, এরপরে কি আর কোনো এটার 2018 সালে এটা একটা সংসদ নিয়ে আসছে, আলোচনার মাধ্যমে এসে যাবে। তো যাই হোক, আমরা আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে প্রকাশ্য জুয়া আইন। আপনারা এখন বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশন বা বিভিন্ন জায়গায়, এমনকি সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জুয়ার কারণে, জুয়া খেলার কারণে, এই কারণে মানুষ আটক হয়েছে বা গ্রামবাসী তাদেরকে আটক করেছে বা এইরকম অনেক কিছু তথ্য পাই। কিন্তু এটার যে আইন রয়েছে সেটা সম্পর্কে আমাদের জানা দরকার। তো এই জন্য আমরা আজকের আলোচনায় এই জুয়া আইনটির বিষয়টি লিখেছি। তো আমরা শুরুতেই যদি একটু আপনার কাছে আমরা একটু জানতে চাই যে কোন কোন বিষয়গুলো এই জুয়া আইনের আওতায় পড়ে, আর কি কোনগুলো বিষয়গুলো পড়বে। ধন্যবাদ কৃষ্ণকমল। আজকে বিষয়টি আপনি রেখেছেন প্রকাশ্য জুয়া আইন। জি, আপনাকে এই বিষয়টি সিলেক্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রকাশ্য জুয়া আইন বলতে আসলে মূল জুয়াকেই বলা হয়। এই জুয়াটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আইনে ক্লাসিফিকেশন বা ক্লারিফিকেশন করা যদিও একটু কষ্টকর, তবুও আমরা মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য যখন দেখি, এটি আপনি যেটি বলছেন যে কোন কোন বিষয়গুলোকে জুয়া আইনের আওতায় আনা যায় আর কি। যেমন কোনো গৃহবদ্ধ অবস্থায় একটি ঘর বা কোনো একটা আবাসন স্থানে অথবা কোনো টেন্ট, তাঁবু দ্বারা আবৃত কোনো স্থানে বা কোনো নির্জন স্থানে যদি কোনো ব্যক্তি বা ব্যক্তিগণ জুয়া খেলার সরঞ্জাম সহ, এমন কোনো খেলার সরঞ্জাম সহ, আমি জুয়া বলছি না, এমন কোনো খেলার সরঞ্জাম সহ কোনো আয়োজন করে এবং যে খেলাগুলোর মধ্যে আর্থিক উপাদান অবশ্যই থাকবে, জড়িত থাকে, সেগুলোকে আমরা জুয়া আইনের আওতায় আইনেও এইটিকে জুয়া আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তো আপনি জেনে থাকবেন, সাধারণত আমরা বুঝি যে তাস খেলা, জি, বা এটাকে আরো একটু সহজ ভাষায় যদি বলি, তাসের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, যেগুলো আর্থিকভাবে লেনদেন হয় না সেগুলো জুয়ার আওতায় আসবে না। কিন্তু যেগুলো তাস খেলা বা কার্ড খেলা বাজি ধরে খেলা হয়, সেগুলো জুয়ার আওতায় আসবে, জুয়ার আওতায় চলে আসবে। নেক্সট হচ্ছে, যদি কোনো মুরগির বা কোনো পশু পাখি, কুকুর, এগুলো দিয়ে যদি কোনো একটা প্রকাশ্য স্থানে খেলার আয়োজন করে এবং তার মধ্যে বাজি থাকবে, সেটাও আর্থিক অবস্থা, যার পশু জিতবে সে এত টাকা পাবে, এই ধরনের কোনো আয়োজন করা, এগুলো জুয়ার আওতায় আসবে। হ্যাঁ, তারপরে আমরা ইদানিং খুব দেখি, মানে অজ্ঞাতে অগোচরে দেখি যে লুডু খেলা হয়। জি, লুডু খেলা হয় এবং আড়ালে থাকে একটা অর্থনৈতিক ব্যবস্থা, যে এক টিম জিতলে এক টিম হারবে, কেউ না কেউ হারবে, কেউ না কেউ জিতবে। সেই যে হারবে তাকে এই পরিমাণ আর্থিক দিতে হবে। এই বিষয়গুলো জুয়ার আওতায় আসবে।
মানে অর্থনৈতিক মানে বিষয়টা যদি জড়িত থাকে তাহলে সেটা জুয়ার আওতায়, এবং সেটি যে কোনো খেলা হোক না কেন। এমনকি আমরা যদি এটা বলি যে এখনকার সময় তো ক্রিকেট খেলা হয়, ফুটবল হয়, এখানেও তো বাজি ধরা হয় ক্রিকেট খেলা নিয়ে। এটাও তো এটা হচ্ছে মানে বাজি ধরছেন তারা জুয়ার আওতায় আসবে। আপনি কথা প্রসঙ্গে যখন এনেই ফেললেন, আমি বিষয়টা আর বিস্তারিত বলি। যদি প্রকাশ্যে যেমন গাইবান্ধা স্টেডিয়ামে বা ঢাকা কোনো স্টেডিয়ামে বা বড় কোনো স্টেডিয়ামে যখন ক্রিকেট খেলা, ফুটবল খেলা অনুষ্ঠিত হয়, সেই খেলাটা কিন্তু জুয়ার মধ্যে পড়বে না। কিন্তু আমরা এটিকে একটু আড়াল করে নিয়ে, এটিকে একটু খেলাটাকে একটু ডিমোটিফাইড করে অন্যভাবে নিয়ে আরেকটা খেলা, জুয়ার খেলা আকারে নিয়ে যাই, যেটি হচ্ছে যেমন একটা ক্রিকেট খেলায় এই যে একটা বল করতেছে বা একটা ওভার হচ্ছে, এই ওভারে কয় রান হবে আপনার এবং আমার মাঝে একটা, আমি বললাম 6 রান হবে, আপনি বললেন 8 রান হবে, ঠিক আছে, এটার মধ্যে একটা বাজি হয়ে গেল 100 টাকা, 200 টাকা একটা বাজি হয়ে গেল। যখন ওভার শেষ হয়ে গেল তখন আমি যদি জিতে যাই বা হেরে যাই, যে টাকা পয়সার লেনদেন হয়ে গেল। এই যে একটা বিষয়, এটা তখন জুয়ার মধ্যে এসে যাবে। আর বড় বড় খেলা কিছু আছে, আপনি জানবেন যে অনেক বড় বড় ক্রিকেটার, অনেক বড় বড় খেলোয়াড় যারা সম্মানীয় দেশের খেলোয়াড়, তারা খেলতে গিয়ে বিভিন্ন ধরনের বাজি হয় যে এই খেলায় আমি হারবো, এই খেলায় জিতবো। সেখানে এক দেশ আর এক দেশের মধ্যে কিছু বাজিকররা কিছু টাকা পয়সা লেনদেন করে, এটাও কিন্তু জুয়ার আওতায় এসে যাবে। এবং আপনি জানবেন যে এটা জুয়ার আওতায় আসলেও জুয়া আইনে কিন্তু এদের বিচার হয় না। আচ্ছা আচ্ছা, এদের ক্রিকেট খেলা নিয়ন্ত্রণ বোর্ড থাকে, ক্রিকেট খেলা নিয়ন্ত্রণ বোর্ড করে কর্তৃক এদেরকে শাস্তি দেওয়া হয়। আপনি জানবেন যে অনেক খেলোয়াড় আছে, আপনি একটু মেমোরাইজ করলেই পারবেন। হ্যাঁ অবশ্যই, আমরা যেটা জানি যে আমরা মাঝে মধ্যে শুনি ম্যাচ ফিক্সিং এর বিষয়। হ্যাঁ, তো ওইটা আসলে ওই ফিক্সিংটা যিনি ইয়ে করবেন, এটা কিন্তু একটা বিষয় থেকে ম্যাচ মেকার একজন থাকে পিছনে আড়ালে, জি, তিনি কিন্তু অনেক দূরে, তিনি কিন্তু এটা ম্যাচ মেকিং করতেছেন। হ্যাঁ, এটা হচ্ছে তার বিষয়। আর এই যে ক্রিকেট বোর্ড তাদেরকে শাস্তি দিল, সে শাস্তির বিষয়টা তো 2 ম্যাচ খেলতে পারবে না, এত টাকা জরিমানা, বা তার আজীবন খেলা নিষিদ্ধ, এই ধরনের একটা তাদের কিন্তু এটাও কিন্তু আমার মনে হয় এটাও একটা জুয়ার পর্যায়ে, যদিও এটা অনৈতিক কাজ, এটা জুয়ার আওতায় পড়ে যাবে। জি, আমরা শুনলাম তাহলে জুয়ার আওতায় কোন কোন খেলাগুলো পড়ে যাবে। তো আমরা আশা করব যে আসলে এই জুয়ার আওতায়, যেহেতু আইনের মধ্যে এগুলো জুয়ার একটা আইনের মধ্যে পড়বে, তো আমরা চাই না আপনারা এই জুয়ার মধ্যে পড়ে যান এবং এই খেলা থেকে অবশ্যই বিরত থাকবেন, সেটি আমরা কামনা করি। আমরা যদি এবার একটু জানতে চাই, বর্তমান সময়ে কিন্তু এখন যেহেতু ইন্টারনেটের একটা যুগ চলে এসে গেছে এবং অনলাইনে সবকিছু হয়, তো এই ক্ষেত্রে মাঝে মধ্যে শোনা যায় এবং মোবাইলেও অনেক সময় বিজ্ঞাপনও দেখা যায়, ক্যাসিনোর একটা কথা আমরা দেখতে পাই, এবং সেখানে অথবা ক্যাসিনো বা বাজি ধরা যে বিষয় আছে, এগুলো কি এই আইনের আওতার মধ্যেই আসে কিনা? ক্যাসিনো যেহেতু এটা টাকা পয়সা লেনদেনের বিষয়, ক্যাসিনো একটা বড় জুয়া, এটা দেশের বাইরে এটাকে বৈধ করা আছে, কিন্তু আমাদের দেশে এটা অবৈধ। আচ্ছা, আমাদের দেশ সহ বিভিন্ন দেশে এটাকে অবৈধ। তো ক্যাসিনো যেটা, সেটা আমি যদিও দেখিনি কি খেলা, এটা হতে পারে কোনো ইলেকট্রনিকের খেলা বা সফটওয়্যারের মাধ্যমে খেলা। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য বাংলাদেশে 2018 সালে একটি আইন করা হয়। এটি স্পেশালি জুয়া আইনের আওতা থেকে বের করে নিয়ে এসে এটা সাইবার ক্রাইমের আওতায় নিয়ে আসা হয় এবং এটিকে ফিন্যান্সের আওতায় নিয়ে আসা হয়, যে অর্থনৈতিক লেনদেন জাতীয় যে অপরাধগুলো, সেই অপরাধের আওতায় এটিকে বিচার করার জন্য নিয়ে আসা হয়। তাহলে আপনি যেটা বলছেন যে ক্যাসিনো যে করে, এটা আমাদের দেশে গোপনে
বা অনেক জায়গায় হয়ে আসছে, এটি অনেক তদন্ত চলছে যে এটিকে নির্মূল করার জন্য। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি এটাও একটা আইনের মধ্যে? হ্যাঁ, অবশ্যই পড়বে, অবশ্যই শাস্তির বিধানও আছে। শাস্তির বিধানও আছে, যে আর এটাকে জুয়া আইনে থেকে পরিবর্তন করে এখন অনলাইন যে এটা জুয়া, মূল জুয়া, কিন্তু জুয়ার যে অপরাধটা, এই অপরাধের শাস্তিটা খুবই কম। আচ্ছা আচ্ছা, এই কারণে এই শাস্তিটা কম দিয়ে ওদেরকে দমানো যাবে না, সে কারণে এটাকে সাইবার ক্রাইমের আওতায় নিয়ে আসা হয়েছে। আচ্ছা, তো আমরা যদি এখন একটু বিষয় জানতে চাই, মাঝে মধ্যে আমরা দেখতে পাই যে যেমনটা আপনি বললেন যে নির্জন জায়গায় বা কোনো খোলা মাঠে বা একদম ঘরের মধ্যে অনেক এই খেলাগুলোর মধ্যে যেগুলো খেলা হয়, যেখানে অর্থনৈতিক সম্পর্ক থাকে, সেগুলোকে আমরা জুয়া বলি। তো আমরা এরকম অনেক দেখতেও পাই, এবং মাঝে মধ্যে শোনা যায় যে এরকম যারা খেলাধুলা করে ওই এলাকার জনগণ তাদেরকে হাতে নাতে আটক করে, ধরে ফেলে। তো আসলে কি এই সাধারণ জনগণ এদেরকে ধরার, তাদেরকে একটা ধরতে পারবেন? সাধারণ জনগণ, বিশেষ করে আপনি জানবেন যে সাধারণ জনগণ যেটিকে ধরতে যায়, তাহলে এটি একটি ক্লাসের সৃষ্টি হতে পারে বা একটা শত্রুতার সৃষ্টি হতে পারে। তো এটা সাধারণ জনগণ আইন হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই, বা আইন হাতে তুলে নেওয়ার জন্য জনগণকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই ক্ষেত্রে একটা কাজ করতে পারে সাধারণ জনগণ, পুলিশ, র্যাব, বিডিআর বা আইন প্রণয়নকারী কর্মকর্তা বা আইন প্রয়োগকারী কর্মকর্তা এদেরকে দ্রুত এদেরকে তথ্য দিয়ে এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য বলতে পারে। তো আমি যেটা বলছি আপনাকে, তো এটিকে আমি কি অ্যাড করতে পারি এর সঙ্গে? হ্যাঁ, অবশ্যই। যদি এটিকে বিচারের আওতায় নিয়ে আসতে হয়, তাহলে এটিকে প্রথম পুলিশ এদেরকে অ্যারেস্ট করবে, পুলিশ তদন্ত করবে, র্যাব তদন্ত করবে, এবং এটিকে বলে FIU, ফিনান্সিয়াল ইউনিট যেটা আছে, এই জাতীয় বিষয়গুলো, এই জাতীয় সংস্থাগুলো তদন্ত করবে। আর একটা তদন্তকারী কর্মকর্তা আছে BTRC। যেমন এই চারটির নাম বললাম কেন? যেমন পুলিশ এবং র্যাব, এরা হচ্ছে আইন প্রয়োগকারী কর্মকর্তা। এখন আইন প্রয়োগকারী কর্মকর্তা তো সব সময় বুঝবে না কিভাবে ইন্টারনেটের মাধ্যমে বা সফটওয়্যারের মাধ্যমে এই ক্যাসিনোটা হচ্ছে বা ক্যাসিনোটা, জুয়া খেলাটা হচ্ছে। সেক্ষেত্রে কি হবে যে BTRC যে আছে, তারা কিন্তু একটা অবজারভেশন টিম আছে, এই বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, তারপর বিভিন্ন ব্যাংকিং এর সফটওয়্যারের মাধ্যমে টাকা লেনদেন হচ্ছে। এই যে ব্যাংকিং এবং এই যে BTRC, এরা এই লেনদেনের বিষয়টা তখন ওদের নলেজে আসে, তখন এরা বুঝতে পারে যে এটি জুয়ার টাকা যাচ্ছে, অথবা এই টাকাটা, আপনি জানবেন যে একটা নির্দিষ্ট আকারের টাকা যদি আমি পাঠাই, তাহলে তার একটা লিংক থাকে অবশ্যই। আর যারা জুয়া খেলে, এই জুয়ার বিষয়টার লিংকটা সম্পূর্ণ আলাদা, এবং সফটওয়্যার আলাদা, এবং এদের যে টাকা লেনদেনের সিস্টেমটা এটাও আলাদা, এবং এগুলোকে ফাইন্ড আউট করে রাখা আছে BTRC, এবং BTRC সবসময় এইগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন আমি বলি বেট 365, বেট ওয়ে 1, বেট ইত্যাদি, এই ধরনের কিছু সফটওয়্যার যেগুলো রয়েছে, এগুলো কিন্তু জুয়ার সফটওয়্যার। এগুলোর মাধ্যমে টাকা লেনদেন হয়ে যায়, এবং জুয়ার একটা বড় এরা হচ্ছে দাবিদার। তো এগুলো যখন টাকা লেনদেন হয়ে যায়, তখন কোথা থেকে টাকা আসতেছে, কোথায় টাকা যাচ্ছে, সেই লোকগুলোকে বা সেই সংস্থাগুলোকে এরা ফাইন্ড আউট করতে BTRCর প্রয়োজন হয়। এরপর পুলিশ বা র্যাব, এদেরকে এই তথ্যটা দেয়া হয় যে আপনারা এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করেন। বুঝছি। তাহলে মানে BTRCর একটা তো লাগবে, কারণ যেটা ফাইন্ড আউট করতে তাদের ছাড়া হয় না। BTRC বলছি এই কারণে যে আমাদের দেশে যে মোবাইল নেটওয়ার্ক গুলো আছে, আপনার সফটওয়্যারের মাধ্যমে টাকা লেনদেন হতে গেলে অবশ্যই কোনো মোবাইলের মাধ্যমে যেতে হবে বা কোনো সফটওয়্যারের মাধ্যমে যেতে হবে। সেগুলো মোবাইলের মাধ্যমে যদি যায়, অ্যাপসের মাধ্যমে যদি যায়, এবং সেগুলো নিয়ন্ত্রণ করে কিন্তু BTRC। বুঝতে পারছি। এবং তাদের কাছে এই সম্পর্কে ডাটা অবশ্যই আছে, এবং এই ধরনের সফটওয়্যার গুলো
অবশ্যই নজরদারিতে আছে। তাহলে আমরা যদি একটু এবারে জানতে চাই যে জুয়া, প্রকাশ্য জুয়া আইন যেটি আছে, তো এই আইনের অধীনে অপরাধীদের আসলে কারা শনাক্ত করতে পারে, আমরা যদি একটু এই কথাটাই যে বললাম যে যারা শনাক্ত করতে পারে তাদের মধ্যে রয়েছে হচ্ছে বিটিআরসি, তার পুলিশ, র্যাব এবং আইন প্রয়োগকারী আর্মি সংস্থা। এরা যাদের যাদের এই সংস্থাগুলোর কাছে সফটওয়্যার নিয়ন্ত্রণ করার জন্য এন্টি সফটওয়্যার বা আরেকটা সফটওয়্যার দেয়া আছে, তারা এই কাজগুলো করতে পারবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে আসলে জনগণ যে অনেক সময় তারা ধরে ফেলে, জনগণ সেটি না করে কিন্তু তথ্য দিতে হবে পুলিশকে এবং দ্রুত দিতে হবে, তাহলে হয়তো তারা সেটি নিতে পারবে। আর না হলে তো যেহেতু, এবং আমরা প্রায় সময় দেখি যে আসলে যে এলাকার মানুষগুলো ওই জুয়া খেলে এটা পরিচিত মানুষের মধ্যেও আমার, তো এভাবে কোনোভাবে যদি জানে আমি তাদেরকে ধরাই দিছি বা আমি ধরছি, তখন একটা আমার মধ্যে শত্রুতা সৃষ্টি হবে। তো এই জন্য তাহলে তথ্য গোপন রেখে সবকিছু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো আমাদের জন্য। তথ্য দেয়া জনগণের একটা সরকার অপরাধ, এই অপরাধটা আমার সন্তানও করতে পারে, আমার ছোট ভাইরাও করতে পারে। আমি চাইবো না যে আমার সন্তান, আমার ছোট ভাই এই ধরনের জুয়ার ফাঁদে পড়ে। আপনাকে একটা ছোট্ট গল্প বলি। আমার একজন ক্লায়েন্ট ছিল, ব্যাংকের ক্লায়েন্ট, সে গাইবান্ধা শহরেই। সে এই ধরনের জুয়ার, অনলাইন জুয়ার আওতায় পড়ে গেছিল। তো জুয়ার আওতায় পড়ে গিয়ে তার ব্যাংক থেকে তার লোন, বড় অঙ্কের একটা লোন নিয়ে পরে এই জুয়ার টাকাটা তাকে শোধ করতে হয়েছে। হ্যাঁ, এবং এটা একটা এমন নেশা, যেমন মাদক নেশা, এটা না হলে আপনি থাকতে পারবেন না। এই জুয়া খেলাটাও একটা নেশা। আপনি ভাবতে পারবেন না যে যখন বাংলাদেশে, পাকিস্তান, ভারত বা বিভিন্ন বড় বড় দলগুলোর খেলা হয়, রাষ্ট্রের বড় বড় টিমের খেলা হয়, তখন গাইবান্ধার মতো ছোট শহরেও অনেক বাজি ধরা হয়, ক্যাসিনোর মতো বাজি ধরা হয়, এবং সেখানে অনেক টাকার লেনদেন হয়। প্রতি যেদিন খেলা হবে সেদিন ধরবেন যে কোটি কোটি টাকা লেনদেন, এটা চোখের আড়ালে হয়ে যায়। তাহলে আমাদের, আপনি যেমনটি বললেন যে আসলে শেষ পর্যন্ত একটা লোন করে সেটা শোধ করতে হয়েছে। জি, তাকে শোধ করতে হয়েছে, এবং তাকে ব্যাংকের টাকা শোধ করতে না পারার কারণে তাকে জেলও খাটতে হয়েছে অনেকদিন। তারপরে তার আত্মীয় স্বজনরা এসে ব্যাংকের টাকা শোধ করে তাকে বের করে নিয়ে আসছে। তার মানে এই জুয়া খেলা শুধুমাত্র আমরা তো অর্থনৈতিকভাবে ধ্বংস হচ্ছি, সেই সঙ্গে আমাদের যে সমাজ, আমাদের একটা সম্মান, সেটিও একদম নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা আশা করি শ্রোতা বন্ধুরা আপনারা আসলে এই জায়গা থেকে অন্তত পক্ষে দূরে থাকবেন। নিজের মানে যেমনটা আমরা শুনছিলাম অতিথির কাছ থেকে, যে আপনি মাদক যেমন মানুষকে একদম একবার ধরে ফেললে মাকে শেষ করে দেয়, তেমনি জুয়াও যদি কাউকে ধরে ফেলে তাহলে কিন্তু আপনাকে শেষ করে দেবে এবং আপনার পুরো পরিবারকে ধ্বংস করে দেবে। তো আমরা চাই না সেদিকটা আপনারা যান। তো যাই হোক, আমরা অনেকগুলো কথা বললাম এই বিষয়ে, প্রকাশ্য জুয়া আইন নিয়ে। তো আমরা আশা করি যারা শুনছেন বা শুনবেন ভবিষ্যতে তারা অনেকটাই উপকৃত হবেন। তো শেষ সময়ে আমাদের একটু জানতে চাই জুয়া সম্পর্কিত যেহেতু আইন আছে, আমরা এর সম্পর্কে আপনার পরামর্শ। আপনি এর আগে, আমি তো শাস্তির কথা বলিনি, শাস্তির কথা জানতে। ও আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা আসলে শাস্তি তো জুয়া খেললে তার ধরা পড়লে শাস্তির বিধান তো অবশ্যই রয়েছে। এই শাস্তিটা কি কি ধরনের হতে পারে আমাদের অবশ্যই জানা দরকার। এটা কি বলবো? হ্যাঁ, অবশ্যই আমরা শাস্তিটা জানতেই হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, কৃষ্ণকমল, আপনি জানা থাকবেন যে জুয়া খেলা একটা অপরাধ, একটা আইনগত অপরাধ। এটা আপনি একটু আগে বলছেন 1867 সালে এটা তৈরি, সেই হিসাবে অনেক বৎসর, কয়েক শত বৎসর আগে এটা তৈরি হয়েছে। তাহলে এতশো বৎসর আগেও কিন্তু এই আইনটির বিষয়ে চিন্তা ভাবনা করা হয়েছে যে এটি একটি অপরাধ। এই জুয়া খেলাটাকে অপরাধ হিসেবে ট্রিট করা হয়েছে। তো আমি যদি বলি এটা, যে জুয়ার জন্য যে আইনটি রয়েছে এবং অপরাধের বিষয়টির জন্য যে শাস্তির বিধানটি রয়েছে, এটি খুবই তাচ্ছিল্য করার মতো। যদিও আইনকে তুচ্ছ বলা যাবে না, এটি একদম নগণ্য। যদি কোনো ব্যক্তি জুয়া খেলে, ওই জুয়ার আসরে যদি ধরা হয় কাউকে, তার জন্য মাত্র 200 টাকা জরিমানা। আচ্ছা। এবং সর্বোচ্চ
3 মাস পর্যন্ত জেল। এটি আমার কাছে খুব মনে হয়েছে যে একটা আইনটি সংশোধন করা দরকার। এবং আরো এর সঙ্গে আরো একটা বিষয় আছে যে যারা জুয়া খেলা দেখবে, উপভোগ করবে, পাশে দাঁড়িয়ে অনেকে দেখে না, অনেকে দেখে, একটা আগ্রহ লাগে, একটা বিষয় লাগে, চার্ম ফিল হয়। এর ওই উপস্থিতি যারা থাকবে তাদের ক্ষেত্রেও এটি প্রযোজ্য, আইনের আওতায় আসা হবে। দেখবেন তারা ওই আইনের আওতায় পড়বেন, কিন্তু তাদের শাস্তির বিধানটা একটু কম। তাদের শাস্তির বিধানটা হচ্ছে 100 টাকা এবং 1 মাস জেল। যারা খেলবে তাদের জন্য 200 টাকা, 3 মাস জেল। এবং যারা এটা উপভোগ করবেন বা দণ্ডায়মান অবস্থায় দেখবেন বা এটিকে সরঞ্জাম উপকরণ দিবেন, তারা 1 মাস জেল এবং 100 টাকা জেল। এটি একটু মডিফাই করা হয়েছে 2018 সালে। 18 সালে যখন আপনি একটা, হয়তো আপনার মনে আছে যে আমাদের দেশে ক্যাসিনো নিয়ে বড় ধরনের একটা গোপনীয় বিষয় রহস্য উদ্ঘাটন হলো। বেশ কয়েক জায়গায় ক্যাসিনো, হয়তো মনে পড়বে আপনার, পত্র পত্রিকা সংবাদে আসছে ক্যাসিনো খেলা। এই ক্যাসিনো খেলাটা যখন উদ্ভাবন হলো, বাংলাদেশে ফাইন্ড আউট হলো এবং ধরা পড়লো, তখন কিভাবে এটিকে নিবৃত্ত করা যায়। এবং মাত্র 200 টাকা দিয়ে তো একে নিবৃত্ত করা যাবে না, বা একে আইনের আওতায় আনা যাবে না। তখন এটিকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নামে 2018 সালের একটি আইনের আওতায় তৈরি করে একে এই আওতায় নিয়ে আসা হলো। এবং এখানে তাদেরকে বলা হলো যে যদি কেউ ক্যাসিনো করে, বাজি ধরে বা এই ধরনের কোনো বড় অপরাধের সঙ্গে যুক্ত হয়, তখন তাকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত শাস্তি এবং 5 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে। আমার মনে হয় এটিও আরো বেশি করা উচিত ছিল, ফাইন আর জরিমানার বিষয়টা করা উচিত ছিল। কারণ যারা জুয়া খেলে তারা একদিনের জুয়ায় তো কোটি কোটি টাকা রোজগার করে ফেলে। হ্যাঁ, তা তো ঠিকই, ঠিক তাই না? হ্যাঁ, এটা তো অবশ্যই। আচ্ছা, এই জন্য বলি যে এই অপরাধটা যখন সংগঠিত হয় তখন কিন্তু খুব দ্রুত, অপরাধটা কোনো হিনিয়াস বা আঘাতজনিত অপরাধ না, এটি কিন্তু সমাজের একটা ব্যাধি, সমাজের একটা ব্যাধি। আজ আমার বাড়ির পাশে একটা জুয়া হচ্ছে, খেলা হচ্ছে, এটি যদি আমার কোনো ছোট ভাই, আমার কোনো প্রতিবেশী ভাই বা আমার সন্তানরা এটি দেখে, আপনি যে কথাটা বলছিলেন তার উত্তর আমি বলছি যে আসলে এটা কিভাবে ছড়ায়। এটি আসলে সংক্রামক ব্যাধির মতো, একজন আরেকজনের কাছে বলে। এই যে অর্থনৈতিক বিষয় দেখবেন সেই ছেলে, সেই স্বামী স্ত্রীর জমানো টাকা বা নিজের অর্জিত সারাদিনের রোজগারের টাকা, এটি নিয়ে সন্ধ্যার সময় এসে জুয়া খেলতে বসছে। তাহলে সে তার অর্থনৈতিক বিষয়টা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। না, অবশ্যই পরিবারের আর্থিক বিষয়টা, সে আর্থিক সচ্ছলতা নষ্ট হয়ে যাচ্ছে, পরিবারের সুখ শান্তি নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটাকে সবাই সরাই নিয়ে আসার জন্য সবাইকে কাউন্সিলিং প্রয়োজন, এবং কাউন্সিলিং এর মাধ্যমে এই বিষয়টাকে সবার অপকর্ম থেকে সরে আনা যায়। এবং এটার মাধ্যমে তো যে কিশোর যারা রয়েছে, যারা এটাকে এদের মধ্যে পড়ে যায়, তারা তো অপরাধের মধ্যে, কিশোররা ইদানিং খুব বেশি জড়িত হয়ে যাচ্ছে। কিশোররা বেশি জড়িত হয়ে যাচ্ছে কারণ তারা বাবার পকেট থেকে টাকা নিচ্ছে, মার আঁচল থেকে টাকা নিচ্ছে, বোন ভাইয়ের কাছ থেকে টাকা, পকেট থেকে টাকা নিচ্ছে, যে কোনো ভাবে টাকা ধার করতেছে। অনেকেই হয়তো এটাকে উৎসাহিত করার জন্য টাকা দিচ্ছে, যে টাকা বেশি টাকা পাওয়ার জন্য। এই অপরাধগুলো ইমিডিয়েট, খুব দ্রুত আমাদের পরিবেশকে সুন্দর, সচ্ছল এবং এই ধরনের অপরাধ মুক্ত করার জন্য আমাদেরকে সবাইকে সচেতন হওয়া দরকার। জি জি, অবশ্যই। সেটি আমাদের, যদি আমরা তো এমনিতেই জানি যে বর্তমান অপরাধ হলে কতটুকু কি সমস্যা হয়, তার মধ্যে যদি এর মধ্যে আবার এই অর্থনৈতিক ভাবে আরো কেউ ক্ষতি হয়, সে তো আরো বড় অপরাধ হয়ে উঠবে। টাকা রোজগার করতে গিয়ে তো সে কোনো কিছু মানবে না তখন, এমনকি মানে মানুষকে খুন টুন যা কিছু করা সবই করতে পারবে। কারণ যারটা এই নেশা চলে আসবে তার মধ্যে তো এটা আমরা দেখতেই পাবো, এবং আমরা বিভিন্ন পত্র পত্রিকা দেখতেও পাই সেটি।
তো যাই হোক, যাতে করে আমাদের সমাজের কোনো মানুষ এই জুয়ার মধ্যে না পড়ে, অর্থনৈতিকভাবে যাতে ক্ষতি না হয় এবং তার পরিবারের কাছে, সমাজের কাছে হেয় প্রতিপন্ন না হয়, আমরাও সেই কামনা করি। আমরা আমাদের এই মুহূর্তে যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আসলে জুয়া থেকে সবসময় আপনি যেমন দূরে থাকবেন, আপনার সন্তান, প্রতিবেশী সবাইকে দূরে রাখবেন। তো এই কামনা করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ কৃষ্ণকমল। আপনার বক্তব্যের সাথে আমি আরো একটু সংযোজন করতে চাই, যদি অনুমতি দেন। ছোট্ট করে একটু বলেন। প্রিয় শ্রোতারা, আপনারা অনুষ্ঠানটা দেখছেন, শুধু দেখার জন্য দেখছেন না। আজকে যে আমরা কথাগুলো বললাম, জুয়া, প্রকাশ্য জুয়া আইন, এটি কতটা ঘৃণিত, কত একটা বড় নোংরা অপরাধ, এবং এটি একটি সামাজিক ব্যাধি। আপনারা অনুগ্রহ করে যাদের পরিবারে এই ধরনের জুয়া খেলার ব্যক্তি আছে, বাজি ধরার ব্যক্তি আছে, তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করেন, তাদেরকে একটি সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আনার চেষ্টা করেন। ধন্যবাদ। আমিও আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। শুভ বিদায়।